আপনার ফোনের স্ক্রিনের দিকে একবার তাকান তো। কজন বন্ধু আছে যাদের সম্পর্ক এখনো টিকে আছে? একটু ভাবুন। হয়তো দুজন কিংবা তিনজন, কিন্তু বাকি সবাই? কারোর হয়তো ব্রেকআপ হয়েছে, কেউ হয়তো সিচুয়েশনশিপে আটকে আছে, আবার কেউ হয়তো বলছেন উই আর জাস্ট এ ফ্রেন্ডস। অথচ রাত 2টোর সময় তার মেসেজের জন্যই অপেক্ষা করছেন। একটা গবেষণায় দেখা গেছে আমেরিকায় মিলেনিয়ালস এবং জেনসিদের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্কের সংখ্যা গত 10 বছরে প্রায় 30% কমে গেছে। আমাদের দেশ অর্থাৎ ভারতেরও কিন্তু এই একই ছবি, আলাদা কিছু নয়। শহরাঞ্চলে তরুণদের মধ্যে ব্রেকআপের হার আরও যে কোনো প্রজন্মের তুলনায় অনেক বেশি। তাহলে সমস্যাটা কোথায়? আমরা কি আদৌ ভালোবাসতে ভুলে গেছি, না ভুলে যাচ্ছি, নাকি ভালোবাসার সংজ্ঞাটাই বদলে গেছে? নমস্কার, আমি সুনন্দা, আর আপনারা দেখছেন আরজে সুনন্দার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বার করার চেষ্টা করব এই জেনারেশনের সম্পর্কগুলো ঠিক কি কারণে ভাঙছে, আর কিভাবে সোশ্যাল মিডিয়ার এই নতুন ধরনের সম্পর্কের ধারণা আমাদের আসল সম্পর্কের স্বাদ এবং সংযোগ এই দুটো থেকেই দূরে সরিয়ে দিচ্ছে আমাদের। আর তারই সাথে জানবো একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আসলে কি করতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য রিলেশনশিপ অফ জেন জিস। চলুন প্রথমেই আমরা এটা বোঝার চেষ্টা করি এই জেনারেশনে এত ব্রেকআপ হচ্ছে কেন। আচ্ছা, মনে করুন রাহুল নামে আপনার একটি বন্ধু রয়েছে যার বয়স 26 বছর, ভালো চাকরি, সুন্দর জীবন, 3 বছরের একটা সম্পর্ক ছিল রাহুলের। হঠাৎ একদিন সে বলল আর পারছি না, কোথাও যেন একটা শূন্যতা আছে, এই বলে রাহুল ব্রেকআপ করে দিল। আর আজ এই সমস্যাটা শুধুমাত্র রাহুলের নয়, এই গল্প শুধু রাহুলের নয়, এটা আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের গল্প। কিন্তু কেন এমন হচ্ছে? প্রথমত, অপশনের অতিরিক্ততা। সাইকোলজিতে একটা তত্ত্ব আছে, প্যারাডক্স অফ চয়েস। ব্যারি শোয়ার্টজের গবেষণা বলছে যত বেশি অপশন থাকে মানুষ তত বেশি অসন্তুষ্ট হয়। টিন্ডার, বাম্বল, হিঞ্জ এই অ্যাপগুলো আমাদের হাতে অসংখ্য মানুষের তালিকা দিয়ে দিয়েছে। ফলে মনের মধ্যে সবসময় একটা প্রশ্নই থাকে, আরো ভালো কি কেউ আছে, কিংবা আর ভালো কেউ নেই তো? দ্বিতীয় হচ্ছে স্বাধীনতার প্রাধান্য। এই প্রজন্ম স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়। ক্যারিয়ার, ট্রাভেল, পার্সোনাল গ্রোথ এগুলো যেন প্রায়োরিটি লিস্টে সম্পর্কের আগে চলে গেছে। একটা সম্পর্ক মানেই কিছুটা কম্প্রোমাইজ, আর এই জেনারেশন কম্প্রোমাইজ শব্দটাকে উইকনেস হিসেবে দেখতে শুরু করেছে। তৃতীয় হলো ইমোশনাল অ্যাভেলেবিলিটির অভাব। আমাদের দেশে থেরাপি কালচার বেড়েছে, সেলফ অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু প্যারাডক্সিক্যালি গভীর সংযোগ কমে গেছে। সবাই নিজেকে হিল করতে ব্যস্ত, কিন্তু অন্যের জন্য ইমোশনালি অ্যাভেলেবল থাকার সময় কারোর হাতে নেই। এই তো গেল ব্রেকআপের প্রথম ধাপ, কিন্তু এই ব্রেকআপের সঙ্গে যুক্ত হয়েছে আরো বেশ কয়েকটি টার্মস। জেনজিদের ভাষায় যেগুলোকে বলা হয় FWB, মানে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, সিচুয়েশনশিপ অথবা সফট লঞ্চিং। হ্যাঁ, জানি আপনারা অনেকেই এই শব্দগুলোর সাথে অপরিচিত, আবার কিছুজন বেশ ইউজড টু। কিন্তু এই টার্মসগুলো ঠিক কিভাবে আমাদের রিলেশনশিপে এফেক্ট ফেলছে, চলুন এবার সেই বিষয়টাই আপনাদের বলি। ধরুন মিথিলা আর অর্জুন নামে দুই বন্ধু আছে। দুজনেই দুজনকে প্রায় 6 মাস ধরে জানে, চেনে এবং ঘোরাফেরা করছে। প্রায় দেখা হয়, কথা হয়, একসাথে সময় কাটায়। কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমরা কি একসঙ্গে রয়েছো, আর ইউ টুগেদার, দুজনে কিন্তু বলবে না না, আমরা জাস্ট ফ্রেন্ডস। এটাকে বলে সিচুয়েশনশিপ। আজকের জেনারেশন সম্পর্কের লেভেল থেকে পালাচ্ছে, কারণ লেভেল মানেই দায়িত্ব, আর আজকাল এই দায়িত্ব নিতেই অনেকে ভয় পাচ্ছে। তাই তৈরি হয়েছে এই অদ্ভুত জায়গাগুলো। ফ্রেন্ডস উইথ বেনিফিট এর মানেটা কি? যে সম্পর্কে শারীরিক সম্পর্কটা তো আছে, কিন্তু ইমোশনালি কোনো কমিটমেন্ট নেই। একটা গবেষণায় দেখা গেছে FWB সম্পর্কে থাকা 80% মানুষ শেষ পর্যন্ত হয়তো প্রেমে পড়েন, নয়তো বন্ধুত্বটাও হারায়। আর সিচুয়েশনশিপে সম্পর্কের সব সুবিধে ভোগ করা হচ্ছে, কিন্তু কোনো
শঙ্কা নেই এই সম্পর্কের। এই অনিশ্চয়তা মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। সাইকোলজি টুডে রিপোর্ট করেছেন যে এই সিচুয়েশনশিপে থাকা মানুষদের মধ্যে এনজাইটি এবং ডিপ্রেশনের হার সাধারণ সম্পর্কের তুলনায় প্রায় দ্বিগুণ। ভাবা যায়? এবার আসি সফট লঞ্চিংয়ে। সফট লঞ্চিং মানেটা কি? আর কিছুই নয়, সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক প্রকাশ করার এক নতুন কৌশলের নাম সফট লঞ্চিং, যেখানে সরাসরি বলা হয় না, বরং ছবির কোনো একটা কোণে পার্টনারের শুধু হাত রেখে একটা পোস্ট করা হয়, যেখানে পার্টনারের হাতটুকুই দেখা যায়, যাতে দরকার হলে খুব সহজে তাকে অস্বীকার করা যায়। এটা আসলে কমিটমেন্টের ভয়ের একটা সিম্পটম। আর এটা দেখে তো এখন মনেই হচ্ছে যে সত্যি জেনজিদের ভালোবাসা ঠিক কতটা বিচিত্র। এই ধরনের সম্পর্কের মূল সমস্যা কিন্তু একটাই, এইগুলো ভার্নাবিলিটি এড়ানোর এক একটা উপায়। কিন্তু ভার্নাবিলিটি ছাড়া কোনো গভীর সম্পর্ক কি কখনো থাকা সম্ভব? আপনারাই বলুন না। আর এই সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানো বা হুটহাট করে ব্রেকআপ করে দেওয়ার পেছনে সব থেকে বড় ভূমিকা কার জানেন? না, কোনো মানুষের নয়, আপনার হাতে থাকা ওই 6 ইঞ্চির ফোনটার, আর তার ভেতরে থাকা সোশ্যাল মিডিয়ার। আর এটা আপনার রিলেশনশিপে ঠিক কিভাবে এফেক্ট করে, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করি। ধরুন সন্ধে 6টা বাজে কিংবা 7টা, রূপা আর তার বয়ফ্রেন্ড একসাথে বসে আছে, কিন্তু দুজনের চোখই ফোনের স্ক্রিনে। রূপা দেখছে তার এক্সের ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে সেই ছেলেটা হয়তো নতুন কোনো জায়গায় ঘুরতে গেছে, হয়তো এনজয় করছে, হয়তো হাসছে। রূপার মনে হচ্ছে সে কি সত্যি কিছু মিস করেছে। আর এই ভাবনা থেকে রূপার কোনো এক জায়গায় মনে হতে পারে যে সে হয়তো তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথে ভালো নেই। আর ঠিক অপরদিকে রূপার বয়ফ্রেন্ডও রূপার এই স্টোরি দেখে বা এক্সকে স্টক করার বিষয়টা নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর ঠিক এখান থেকেই শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপে প্রকাশিত একটি গবেষণা বলছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সম্পর্কের অসন্তুষ্টির মধ্যে সরাসরি একটি সম্পর্ক আছে। আর এর কারণ হিসেবে তারা কয়েকটি বিষয়কে হাইলাইট করেছে। যেমন ধরুন, ইনস্টাগ্রামে সবাই সম্পর্ককে পারফেক্ট দেখায়। বিচ ভ্যাকেশন, ক্যান্ডেলাইট ডিনার, সারপ্রাইজ গিফট, এই হাইলাইটেড রিলসগুলো দেখে নিজেদের সম্পর্কের সাধারণ দিনগুলোকে তখন ফ্যাকাশে মনে হয়। কিন্তু বাস্তবে কেউ তার রিলেশনশিপের আর্গুমেন্টস, অভিমান অথবা একঘেয়ে রাত কাটানো সেগুলো কি দেখায় ইনস্টাগ্রামে? কখনো দেখাবে না। এছাড়াও ইনফ্লুয়েন্সার কালচারে এমন একটা রোমান্টিক আইডিয়াল তৈরি করা হয়েছে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমরা সেটাই চাই। ফলে বাস্তবের মানুষটি কখনোই যথেষ্ট বলে আমাদের কাছে মনে হয় না। অন্যদিকে পার্টনারের ফলোয়ার লিস্ট চেক করা, কে লাইক দিল, কে তার স্টোরি দেখলো কিংবা রিয়্যাক্ট করলো, এই ডিজিটাল সার্ভিলেন্স একটা নতুন ধরনের ইনসিকিউরিটি তৈরি করছে। একটা সমীক্ষায় দেখা গেছে 64% তরুণ সম্পর্কে থাকাকালীন পার্টনারের সোশ্যাল মিডিয়া রেগুলার মনিটর করে। বুঝতেই পারছেন তো আজকাল সম্পর্কের বিশ্বাস ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই সবকিছুর পেছনে রয়েছে একটি গভীর কারণ, যেগুলো এই প্রজন্মের সম্পর্কগুলোকে উইক করে তুলছে। সবার প্রথমেই রয়েছে অ্যাটাচমেন্ট স্টাইলের সমস্যা। জন বোলবির অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী শৈশবে আমরা ঠিক যেভাবে যত্ন পাই, সেটাই বড় হয়ে একটি সম্পর্কে আমাদের আচরণ ঠিক করে দেয়। সেকেন্ড, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। নেটফ্লিক্সে কোনো সিরিজ দেখতে গিয়ে বোর ফিল করলে আমরা 10 মিনিট পর সেটাকে স্কিপ করি, অথবা জোম্যাটো করে 30 মিনিটে খাবার চাই। এই দ্রুততার অভ্যেস আজকাল সম্পর্কেও ঢুকে পড়েছে। সম্পর্ক কঠিন হলে কিংবা সময় লাগলে রিপ্লেস করো, কিন্তু ভালো সম্পর্ক একটা দীর্ঘ ইনভেস্টমেন্টের মতো। কুইক ফিক্সের জায়গা এখানে কিন্তু নেই। থার্ড, কমিউনিকেশন ব্রেকডাউন। আমরা সারা দিন টেক্সট করি, কিন্তু আসল কথা বলতেই পারি না। লিভিং অন রিড, ঘোস্টিং, ব্রেড ক্রাম্বিং, এই ভাষাগুলো আমাদের কনফ্লিক্ট অ্যাভয়েড করার একটা নতুন পদ্ধতি। কিন্তু সমস্যা এড়ালে এই সমস্যা মেটে না, বরং আরো জমতে থাকে। এছাড়াও গবেষণা বলছে ইকোনমিক স্ট্রেস একটা সম্পর্কে কনফ্লিক্ট 40% বাড়িয়ে দিতে পারে। এই জেনারেশনে যেখানে জব ইনসিকিউরিটি রয়েছে, স্টুডেন্ট লোন রয়েছে, বাড়ি ভাড়ার চাপ থাকছে, এই স্ট্রেসগুলো সম্পর্কের ওপরে আসে।
এবং অনেকেই সেটা হ্যান্ডেল করতে পারে না। এ তো গেল সমস্যাগুলোর কথা, কিন্তু একটি সম্পর্ক বাঁচাতে গেলে কি করবেন এইবার আপনাদের বলবো সেই বিষয়গুলো। প্রথমেই আপনাদের একটা থিওরির কথা বলতে চাই। এটাকে বলা হয় দি গটম্যান মেথড। কি আছে এই মেথডে? ডক্টর গটম্যান 40 বছরের গবেষণায় দেখেছেন যে সফল দম্পতিরা প্রতিটি নেগেটিভ ইন্টারাকশনের বিপরীতে 5টি পজিটিভ ইন্টারাকশন সব সময় রাখে। এটিকে বলা হয় 5:1 রেশিও। আপনার সম্পর্কে কি এই ব্যালেন্সটি আছে? সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর যদি উত্তর হয় হ্যাঁ আছে, দেন কংগ্রাচুলেশনস, আপনার সম্পর্ক অনেক দীর্ঘমেয়াদী হবে। দ্বিতীয় হলো ফোন ফ্রি টাইম। প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু আপনাদের দুজনের জন্য রাখুন। ফোনটা কিন্তু বন্ধ রাখবেন। আপনারা একসঙ্গে কথা বলুন অথবা চুপ থাকুন, কিন্তু প্রেজেন্ট থাকুন, একে অপরের জন্য প্রেজেন্ট থাকুন। এই ছোট্ট অভ্যেসগুলো আপনাদের সম্পর্কে কিন্তু একটা বিশাল পরিবর্তন আনতে পারে। থার্ড, এক্সপেকটেশন নিয়ে কথা বলুন। বেশিরভাগ সম্পর্ক কিন্তু ভেঙে যায় আনস্পোকেন এক্সপেকটেশনসের কারণে। আপনি একটা জিনিস চাইছেন আর সে ভাবছে অন্য একটা বিষয়ের কথা, কিন্তু কেউ মুখ খুলছেন না। এই রেডিক্যাল অনেস্টি প্র্যাকটিস করুন। যা চাইছেন তা বলুন, যা ফিল করছেন তা শেয়ার করুন। র্যান্ডম সম্পর্কে না ঢুকে আগে জানুন আপনি কি চাইছেন, আপনার ভ্যালুস কি, আপনার ডিল ব্রেকার্সগুলো কি। এই স্পষ্টতা আপনাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাবে। আর সর্বোপরি নিজেকে আগে ভালোবাসুন। এটা একটু ক্রিঞ্চ শোনালেও এটা কিন্তু সত্যি। এই বিষয়ে রুপল একটি দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইফ ইউ কান্ট লাভ ইয়োরসেলফ, হাউ ইন দ্য হেল আর ইউ গনা লাভ সামবডি এলস? নিজের সাথে কমফোর্টেবল না হলে অন্য কারোর সাথে সম্পর্ক কিভাবে থাকবে আপনার? এই কথাটা একটু ভেবে দেখবেন। তবে এই জেনারেশনের মধ্যে কি সব হতাশার? না না, এই জেনারেশনের কিছু শক্তিও আছে। এই প্রজন্ম মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে শিখে গেছে। থেরাপি নেওয়া আর লজ্জার বিষয় নয়। এই প্রজন্ম টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে ভয় কিন্তু পায় না। এটা প্রগ্রেস। এই প্রজন্ম জানে একটা সম্পর্কে দুজনকেই হ্যাপি থাকতে হবে। শুধুমাত্র স্যাক্রিফাইস দিয়ে কোনো সম্পর্ক আর টেকে না। সমাধান মানে কিন্তু পুরনো দিনে ফিরে যাওয়া নয়। সমাধান মানে হলো সময়ের সাথে মিলে নিজের ভালোবাসার একটা নতুন ভাষা খুঁজে পাওয়া। সবশেষে একটা কথাই বলবো, সম্পর্ক ভাঙে কারণ আমরা সেটাকে ডেস্টিনেশন মনে করি। ভালোবাসা পেয়ে গেছি, এখন তো শেষ। কিন্তু ভালোবাসা অ্যাকচুয়ালি কোনো ডেস্টিনেশন নয়, এটি একটি জার্নি। প্রতিদিন নতুন করে সেই ভালোবাসাকে চুজ করতে হবে। প্রতিদিন নতুন করে সেই সম্পর্ককে বিল্ড আপ করতে হবে। এই জেনারেশনের সব সমস্যার পরেও মানুষ ভালোবাসা চায়। সেই চাওয়া আজও বদলায়নি। হ্যাঁ, শুধু পথটা খুঁজে নিতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এটুকুই থাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তারই সঙ্গে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট। আর হ্যাঁ, যে বন্ধুর এই ভিডিওটি দেখা সত্যি সত্যিই খুব দরকার, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যে সুনন্দার ইউটিউব চ্যানেল। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।